যদি প্রফেসর ইউনূস শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে বাকশালীয় ফ্যাসিস্ট দল হিসেবে চিন্তা করতেন, চিনে নিতেন, জনগণকে চিনে দিতেন, ডিফাইন করতেন, তাদের আদর্শিক কাঠামো এবং রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতেন এবং সংজ্ঞায়িত করতেন। ওনাকে বলতে হতো কেন এইগুলা গণতন্ত্রের পরিপন্থী এবং আপত্তিকর যুক্তিসহ, কিন্তু তিনি সেটা করেন নাই। 11 মাস পার হয়ে গেছে, ওনার করার সেটা সময় হয় নাই। কারণ এইগুলা যদি আগে থেকে সংজ্ঞায়িত না হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যাই করুক এই সমস্ত হয়ে দেখায় লোক দেখানো আইওয়াস, পপুলিজম। বিষয়টা হওয়া উচিত ছিল এরকম, আইন মন্ত্রণালয় অপরাধের ধরন অনুযায়ী সংজ্ঞায়িত করবে, সেই অনুযায়ী একটা তালিকা প্রণয়ন করবে, জনগণের সামনে সেই তালিকাভুক্ত ব্যক্তিদের কর্ম এবং অপরাধ উপস্থাপন করবে, তারপর আদালতে মামলা হবে এবং আদালতের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে। এখন কি করতেছে, খায়রুল সাহেবকে 11 মাস পরে ধরা হইলো। কেন 11 মাস আগে কেন ধরা হইলো না, আবার এখন কেন ধরা হইলো? এই একই রীতি যেভাবে ধরা, সেটা পুলিশ, আমলা, সেনাবাহিনী সবার ক্ষেত্রে প্রযোজ্য। বিচার বিভাগের জন্য জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করবে, তারপর ব্যবস্থা নেবে। কিন্তু জোর করে অবসরে পাঠায় দেওয়া হচ্ছে, এইভাবে তো শেষ করা যাবে না। জোর করে অবসরে পাঠায় তো দায় শেষ করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী যায় জেলখানায় মাঝে মাঝে, ধর্ম উপদেষ্টা জীবনে কোনোদিন যায়নি। উনি কেন গেছে? ঘুটু করতে। সে কোনো কাজ করে না, হেফাজতের সাথে দূরত্ব তৈরি হয়েছে, হেফাজতে নাকি তাকে রিকমেন্ড করে দিছে। হেফাজতের সাথে দূরত্ব কেন তৈরি হয়? এর জন্যই তৈরি হয়েছে, ধর্ম উপদেষ্টার জন্যই তৈরি হয়েছে। আর এই সমস্ত জিনিস যদি চলতে থাকে তাহলে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ভেঙে পড়বে। প্রফেসর ইউনূসও যখন প্রশ্ন করে তখন জবাব দিতে পারে না। কারণটা হইতেছে ফ্যাসিজমকে প্রফেসর ইউনূস স্পষ্ট করে সংজ্ঞায়িত করেনি এবং রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্ট উপাদানগুলোর বিরুদ্ধে পরিষ্কার কোনো কাঠামোগত লড়াইও শুরু করতে পারেনি। ফলে এই উপাদানগুলো এক ভয়ঙ্কর সামাজিক বিপর্যয়ের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের 2টা প্রিভিলেজ সরকার দেখছে, এক শেখ মুজিবের সরকার আর 2 প্রফেসর ইউনূসের সরকার। 2 সরকারই একটা রক্তাক্ত লড়াইয়ের পর ক্ষমতা আসছিল। মানুষ অনেক আশা করছিল সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনূস আর শেখ মুজিব, মানে সোহরাওয়ার্দীর বডিগার্ড, দুজনেই দারুণ জনপ্রিয় ছিল। মুজিবের সরকার ফেল করছে দারুণ ভাবে, এমন ভাবে ফেল করছে যে সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হলে সবাই বলে আলহামদুলিল্লাহ। ঠিক এই পথে হাঁটতেছে প্রফেসর ইউনূসের সরকার, ক্রমাগত জনপ্রিয়তা হারাইতেছে। দেখেন, উনারা তো 12 ভাতারির মতো ঠাপ খায়, ওয়াকারের ঠাপ খায়, বিএনপির ঠাপ খায়, আওয়ামী লীগের ঠাপ খায়, ইন্ডিয়ার ঠাপ খায়, 2 দিন পর পর গদি নড়ে যায়। কেউ তো সাপোর্ট করে না, সবাই বিরক্ত। আমরা কয়েকজন খায় না খায় সাপোর্ট করে গেছি, সরকার যেন ভালো চলে, নানা পরামর্শ দিছি, কোনো পরামর্শ শুনে নাই। 2-একটা হয়তো শুনছে, কালে ভদ্রে বালিতে পেশাব করে দেখছেন, কোনো চিহ্ন থাকে না। কলে প্রফেসর সরকারকেও তাই কোন পরামর্শ দিলে শুনে না, বালিতে পেশাবের মতো, কোনো চিহ্ন থাকে না। আবার দেখেন, ইন্ডিয়া থেকে ডাক্তার আসবে কেন? পোড়া রোগীদের চিকিৎসার জন্য আমাদের সাফিসিয়েন্ট স্কিল ডাক্তার নাই। তারপরে ইন্ডিয়া থেকে ডাক্তার আনতে হবে, যখন গত বছর জুলাই আগস্টে বিপ্লবে হাজার হাজার ছেলে পঙ্গু হইলো, গুলি খেয়ে চোখ হারালো, কারোর জন্য ভারত কি ডাক্তার পাঠাইলো? এত লোক যে পঙ্গু হলো, এত বাচ্চা যে পঙ্গু হইলো, ভারত কি ডাক্তার পাঠিয়েছিল? এখন কেন তাদের পেট পুরায়? তারা আমাদের ভিসা বন্ধ করে দিছে, তারা আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দিছে, তারা ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলবলকে আশ্রয় দিচ্ছে ওইখানে, ওইখান থেকে অন্তর্ঘাত চালাইতেছে। প্রত্যেকদিন বাংলাদেশ বিরোধী প্রচারণা চালায় তাদের টিভি চ্যানেলগুলোতে, তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে, আমাদের টিভি চ্যানেলগুলোতে বন্ধ করে দিছে। ভারতে দেখতে দেয় না। এমনকি ভারতে আমাদের দূতাবাসের উপরে আক্রমণ হয়েছে, তারপরেও ভারতের ডাক্তারকে আনতেই হবে। গাজা উপত্যকায় কি ইসরায়েলের ডাক্তার আনতে হয়? এটা তো তাই হইল, যে গাজা বানাইছে তাকেই আমি ডেকে আনলাম। এটা কার উদ্যোগে হয়েছে? তৌহিদ সাহেব, পররাষ্ট্র উপদেষ্টা। ও কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালায়? সে বলছে এটা আমাদের করতে হবে, এইটা আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতির জন্য এটা গুরুত্বপূর্ণ। ওরে কে রিকমেন্ড করছে জানেন? বিএনপি। বিএনপির কোথায় উপদেষ্টা? এই তৌহিদ সাহেব শফিউর রহমানের মতো একজন দক্ষ কূটনীতিবিদকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করতে দেয় না। করা হয়েছিল, তাকে কাজ করতে দেয় না, অফিস করতে দেয় না। কেন দেয় না তারে জিজ্ঞেস করেন। কচু খেতি তার বিরুদ্ধে ক্যাম্পেন চালাইলো না, কচু খেতি ক্যাম্পেন চালাইছে বিএনপি রিকমেন্ডেড তৌহিদ সাহেব। এবং এই তৌহিদ সাহেব ভারতের ডাক্তার আনার জন্য উতলা। এবার এই ডটগুলা মিলাইতে পারেন, ওয়াকার, কচু খেতি, বিএনপি রিকমেন্ডেড উপদেষ্টা, এই ডটগুলা মিলাইতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় কিভাবে কেন কচু খেতি শফিউর রহমানের বিরুদ্ধে লাগে। কোনো ব্যাখ্যা পেয়েছেন? প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করা হইলো, তাকে কেন অফিস করতে দেওয়া হইলো না? কোনো ব্যাখ্যা নাই। তৌহিদ সাহেব কেন ইন্ডিয়ান ডাক্তার আনতে চাচ্ছে? কারণ তৌহিদ সাহেব ইন্ডিয়াকে ঢোকার রাস্তা করে দিয়ে যাবে। তৌহিদ সাহেবের সাথে ডিপ স্টেটের এটাই আন্ডারস্ট্যান্ডিং, এর ভিত্তিতেই তৌহিদ সাহেব পররাষ্ট্র উপদেষ্টা হয়ে বসেছে। সকাল সন্ধ্যা ফ্রি ফ্রি সাপোর্ট দিয়ে গেছি, এমনি এমনি না। ইন্ডিয়ার কাছে নত জানু হইলে মাপ নাই। দেখবো আপনারা কিভাবে সরকার চালান।
দিনের পর দিন সাপোর্ট দিয়ে গেছি, বয়ান তৈরি করে দিয়েছি, ন্যারেটিভ তৈরি করছি, কোনো হিসাব নাই। ইন্ডিয়ার কাছে নত জানু হন, ইন্ডিয়ার কাছে যদি নত জানু হন তাহলে আপনাদেরকে পিছের বালের সাপোর্ট, কোনো সাপোর্ট নাই। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হেফাজত খেপছে, আমি কয়বার বলছি হেফাজতের আলেমদের সাথে বসেন, সমস্যাগুলো শোনেন। আমাকে বলা হয় যে অগাস্টের 5 তারিখের আগে উনি ব্যস্ত, উনি সময় দিতে পারবেন না, খুবই ব্যস্ত। উনি এতই ব্যস্ত যে উনি ক্ষমতা আসার পরে পরপর 2বার ডেকে নিয়ে সোহেল তাজকে গল্প করে। এই সময় ওনার হয়, হেফাজতের সাথে বসার ওনার সময় হয় না। সোহেল তাজকে ডেকে নিয়ে কি গল্প করে জানেন? সোহেল তাজ বলতেছে আপনার পায়ের এক্সারসাইজ করতে হবে, এটা করলে আপনার ব্রেন ঠিক থাকবে। আবার দেখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যৌন কর্মীদের জন্য 2 কোটি টাকা বরাদ্দ দেওয়া হইলো। কারণটা কি? কারণটা আর কিছু না, টাকা দিতে হবে, রাষ্ট্রের হাতে টাকা আছে তাই দিব। আমার ইচ্ছা মাই খুশ আমি দিব, কে ঠেকাবে? মানে বিষয়টা যদি এরকম হইতো যে একটা ঘৃণিত পেশা থেকে তাদেরকে বের করে আনার জন্য, পুনর্বাসন করার জন্য আমরা এই টাকাটা খরচা করতেছি, তাহলে সবাই মেনে নিত। যদি এরকম হইতো যে পরিশ্রমী নারীদের জন্য আমি অনুদান দিচ্ছি, তাহলে ইটা ভাঙে যারা, কাজের বুয়ার কাজ করে যারা, গার্মেন্টস শ্রমিক যারা, তাদেরকে দিতেন। এর মধ্যে যারা অসুস্থ তাদেরকে বেছে বেছে দিতাম, যারা বয়স্ক তাদেরকে বেছে বেছে দিতাম। যৌন কর্মীদেরকে কেন দিতে হবে? এটা কি জন্যে যে কেউ ফ্রি মাগনা মজা করে গেছে, সে টাকাটা পূরণ করে দিলাম এখন সরকারের ফান্ড থেকে? কোনো যুক্তি নাই। সরকার গঠনের পর কলকাতায় ইলিশ মাছ পাঠিল। আমরা ইউরোপে থেকে ইলিশ মাছ খাইতে পারি না, বাংলাদেশের ইলিশ এখানে আসে না, কারণ কিন্তু কলকাতায় যায়। কারণ যারা উপদেষ্টা হয়েছে, যারা সরকারে, তারা মনে করে তারা দেশের মালিক আর আমরা চাকর বাকর। রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে, এখন এই সময় আমাদের দাবি তোলার, অপদার্থ উপদেষ্টা মন্ডলীকে বাদ দিয়া জাতীয় সরকার গঠন করার। জাতীয় সরকার গঠন না করলে এই সরকার ক্রমাগত জনপ্রিয়তা হারাচ্ছে, নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারবে না। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পরে এখন প্রশাসন, আর্মি, পুলিশ সবাই বিএনপির পিছনে লাইন দিবে, সেটাই দিছে, সেটাই হয় বাংলাদেশে সব সময়। কারো কথাই শুনবে না। ওইদিকে আওয়ামী লীগ তৈরি হয়ে গেছে, এখন বলে কিছু হইলে বলে আওয়ামী লীগ ঢুকে যাবে আন্দোলনের মধ্যে। আরে আওয়ামী লীগ ঢোকে কেমনে? স্কোপটা কে করে দেয়? সরকারই তো করে দেয়। 1971 নিয়ে বলি যে ইন্ডিয়া ষড়যন্ত্র করতে পারে কেন? কিছু তো একটা ছিল যে ষড়যন্ত্র করতে পারে। আওয়ামী লীগ ঢুকে যাবে বললেই হবে? আওয়ামী লীগ ঢুকতে পারে কেন? আমার ধারণা উপদেষ্টা মন্ডলী থাকলে তারা নির্বাচন পর্যন্ত যাইতেই পারবে না, একের পর এক ডিজাস্টার করতেছে। এখনো সময় আছে, দ্রুত উপদেষ্টা মন্ডলীকে পাশে লাঠি দিয়ে বের করে যারা ভালো করতেছে তাদেরকে রাখা যেতে পারে, কিন্তু বেশিরভাগই নতুন মুখ আনতে হবে। সরকারের রন্ধে রন্ধে ইন্ডিয়ান ডলার বসে আছে, এদের কাজে হইতেছে এমন কিছু ক্রমাগত করতে থাকা, যেন প্রফেসর ইউনূসের সরকার একটু একটু করে জনপ্রিয়তা হারাইতে থাকে। আর প্রফেসর ইউনূস এটা বাধা দেয় না, উনি কোনো কিছুই বাধা দেন না। বাংলাদেশে একটা সুযোগ আসছিল নতুন শাসনের, নতুন সমাজ চেতনার, সত্যিকার অর্থে মানুষের রাষ্ট্র নির্মাণের, কিন্তু এই সুযোগ হেলায় আমরা হারাইতেছি। এই সুযোগ তো দ্বিতীয়বার আসবে না। এই সুযোগ যদি আমরা কুশাসনের পুরনো নীল নকশা আর আমলাতান্ত্রিক গোজামিলের ভিতরে হারায় ফেলি, তাহলে আর কিছুই তো বাকি থাকবে না। এত রক্ত বৃথা যাবে, এত সংগ্রাম বৃথা যাবে। জনগণ আপনাদের সময় দিছে, ধৈর্য দেখাইছে, সহ্য করছে। এখন সময় এসছে স্পষ্ট হয়ে দাঁড়ানোর, ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলার, রাষ্ট্রযন্ত্রে বসে থাকা ইন্ডিয়ান দালালদের আলাদা করে চিহ্নিত করার, পুরানা ভুলের দায় থেকে বেড়ায় এসে জনগণের ভাষায় কথা বলার। আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনাদের সামনে 2টা পথ। একটা পথ ন্যায়ের, গণতন্ত্রের, জনগণের সঙ্গে সম্মানের চুক্তির, আর আরেকটা পথ স্বৈরতন্ত্রের, পুরনো দালান ভাঙা ইটের উপরে দাঁড়ায় ক্রমাগত ধ্বংসের। সিদ্ধান্ত আপনাদের। আমরা যারা এই স্বপ্ন নিয়ে আছি তারা শুধু প্রতিজ্ঞা করতে পারি, আমরা থামবো না, ফিরবো না। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে কোনো মা তার সন্তানের কবর খুঁজে বেড়াবে না, যেখানে নষ্ট আমলাতন্ত্রকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না, যেখানে উপদেষ্টা না জনগণ হবে শেষ কথা। বাংলাদেশের রাস্তায় যদি আবার আলো জ্বলে, তার আগুন আসবে আমাদের চোখ থেকে। আমরা দেখাবো ফ্যাসিবাদ কিভাবে পরাজিত হয়, কিভাবে একটা জাতি তার শিকল ভাঙে, আর সময় দেওয়া হবে না কিন্তু আপনাদের। এবার আমরা হিসাব চাইবো। ক্ষমতা উপভোগ করা চলবে না, বসছেন ক্ষমতা উপভোগ করতেছেন। এই সমস্ত অপদার্থ উপদেষ্টাদের তুলে ফেলতে হবে শিকড় গজায় ওঠার আগে। এই দেশ জনগণের, ক্ষমতায় চেপে বসা প্রভুদের না। যেই ক্ষমতায় যায় সেই প্রভু হয়ে যায়। তারা নিজেদের দেশের মালিক বলে মনে করে। 2024-এর বর্ষা বিপ্লবের পরে বাংলাদেশ জাগছে, বাংলাদেশকে আর কেউ থামাইতে পারবে না। জয় হোক জনগণের, জয় হোক ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের। ইনকিলাব জিন্দাবাদ।